হেই, সাদা জামা। পিছন থেকে কে যেন ডেকে উঠল। সাদা জামা কারো নাম হতে পারে? অদ্ভুত। আমি দাঁড়ালাম, কারণ ভুলবশত আজকে সাদা পোশাকে ক্লাস করতে এসেছে। ভুলবশত বললাম, কারণ আমি সচরাচর সাদা রং গায়ে জড়াতে চাই না। লোকে বলে সাদা রঙে সুন্দরীদেরও নাকি ময়লা লাগে। এদিকে আমি তো শ্যামলাই, তাহলে আমাকে আর কেমন লাগবে? ডাকছি যে, শুনতে পাচ্ছ না? কানা নাকি তুমি? দৌড়ে সেই ছেলেটি একের পর এক এসব বলে গেল। বলা নেই কওয়া নেই, কোথাকার কে এসে আমাকে তুমি সম্বোধন করছে। রাগে গা জ্বলছে, কিন্তু একটি ছেলের সাথে তর্কে যাওয়ার সাহস আমার নেই। তাই স্বাভাবিক স্বরে জানতে চাইলাম, কিছু কি বলতে চান? বলতে চাই মানে? আমি বলবো নাকি তুমি বলবে? আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। চিনি না জানি না, অথচ কথার কি ছিঁড়িছাদ। মনে হচ্ছে আমি যেন তার হুকুমের গোলাম। আবার জিজ্ঞেস করলাম, আমি কি বলবো? শার্টের কলার ছেড়ে এখন হাতা ফুল করতে ব্যস্ত ছেলেটির দৃষ্টি তার নিজের হাতের উপর। থমথমে গলায় সে আমাকে শুধালো। নাম কি? আচমকা প্রশ্নে আমার কপালে গুঞ্জনের সৃষ্টি হলো। অজস্র বিরক্তি আমায় গ্রাস করলেও তার থমথম গলা শুনে একটু যেন ভয় পেয়ে গেলাম। আপত্তি না জানিয়ে জবাব দিলাম, খাদিজা। কি বললে? খাদিজা? এত বড় নাম আমাকে দিয়ে পোষাবে না। আমি শর্টকাটে ডাকবো। কিন্তু কি বলে ডাকা যায়? নিজেকে প্রশ্ন করে ছেলেটি ভাবতে শুরু করলো। এদিকে ক্লাসের বেশি দেরি নেই। সময় মতো পৌঁছাতে না পারলে স্যার আবার এক গাদা লেকচার শোনাবেন। খাদিজা। খাবার দিলে হয় দিজা। ইয়েস, আমি তোমাকে দিজা বলে ডাকবো, ঠিক আছে? আমি কোনো উত্তর দিলাম না। পা থেকে মাথা অবধি ছেলেটিকে দেখে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। আমার চেহারায় এখন রাজ্যের বিরক্তি ছেয়ে আছে, কারণ কাকতালীয়ভাবে এর গায়েও সাদা শার্ট রয়েছে। এই মুহূর্তে সাদা রং আমার অতিরিক্ত বিশ্রী লাগছে। ইচ্ছে করছে দোকান থেকে রং এনে সারা গায়ে ঢেলে দিতে। বড়দের সম্মান করতে হয়, জানো না? আমাকে সালাম দাও নাই কেন? এইবার আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। এতদিন ধরে ইউনিভার্সিটিতে আছি, অথচ কোনো সিনিয়র এমন অধিকার ফলাতে আসেনি। কিন্তু এ এমন আচরণ কেন করছে বুঝতে পারছি না। আমার যথেষ্ট বিরক্তি লাগলেও সালাম দিলাম এবং জানতে চাইলাম, আপনি কোন ব্যাচে আছেন ভাইয়া? একটু বেশি লম্বা এবং স্বাস্থ্যহীন ছেলেটি বেশ ভাব নিয়ে আবারও শার্টের কলার ছেড়ে আমাকে তার ব্যাচ নম্বর বলল। ব্যাচ নম্বর শুনে ইচ্ছে করছে তাকে কষে এক চড় লাগাতে, কারণ এ আমার 2 বছরের জুনিয়র। কিন্তু আমি কিছুই করলাম না, শুধু নিজের ব্যাচ নম্বর বলে হনহন করে চলে এলাম। জীবনের প্রথম অপরিচিত কারোর উপর আমার ভীষণ রাগ হচ্ছে, আর সেই রাগও অজানা কারণে চেপে রাখতে হচ্ছে। ক্লাসে ঢুকতেই দেখি স্যার পড়ানো শুরু করে দিয়েছেন। এখন পৃথিবী উল্টে গেলেও স্যার ক্লাসে ঢুকতে দিবেন না, কারণ তিনি খুব ডিসিপ্লিন মেনটেন করেন। আমি কি করব বুঝতে পারছি না। এদিকে এখন বাসায় গেলে আম্মা আর ভাবি মিলে হাজারটা প্রশ্ন করবে। এমনিতেই বাসা থেকে বের হওয়ার সময় ভাবি ফোড়ন কেটে বলছিল, কি গো ননদিনী, এত সাজগোজ করে চললে কোথায়? মনের মানুষ জুটলো নাকি গো? আমি ভাবির জবাবে কিচ্ছু বলিনি, কারণ যা বলবো তার প্রেক্ষিতে ভাবি আরও বেশি করে এসব বলবে। আমার বাড়ি ফেরার সময় হলো দুপুর 1টা। এখন বাজে মোটে 9:45। এতটুকু সময় যে কিভাবে কাটাবো তা ভেবে পাচ্ছি না। ভাবছি আর হাঁটছি, এমন সময় আবার পেছন থেকে কেউ ডেকে উঠল। এই দিজা আপু। আমি শুনেও না শোনার মতো করে হাঁটতে লাগলাম। এরপর আবার শুনতে পেলাম, এই দিজা আপু, সাদা জামা। বুঝতে পারলাম সে স্টুপিড আমাকে ডাকছে। আমি দাঁতে দাঁত চেপে পেছনে ফিরে দাঁড়ালাম। আগের মতোই দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। এ মনে হয় সারাক্ষণ দৌড়াদৌড়ি করার মাঝে থাকে। তবে এবারে কি কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম, আমার নাম খাদিজা, কিছু বলার থাকলে বলুন, কিন্তু এমন অদ্ভুত নামে গলা ফাটিয়ে আমায় ডাকবেন না। আমার চোখ মুখে রাগ ভাসছে, আর তা দেখে ছেলেটি বলল, আহা, রাগ করছো কেন? প্রথমত আপনি আমাকে তুমি করে ডাকা বন্ধ করুন। ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র। ছেলেটি শব্দ করে হেসে উঠে বলল,
সিনিয়র? আরে কেউ মানবেই না তুমি আমার সিনিয়র। সবাই আমাদের দেখলে ভাববে আমি সিনিয়র আর তুমি আমার জুনিয়র। আর হ্যাঁ, এসব আপনি আমাকে দিয়ে পোষায় না। অন্তত তোমাকে তো আপনি করে ডাকা আমার পক্ষে পসিবলই না। আমি আর কোনো জবাব দিলাম না। এক নজর একে দেখে হাঁটতে শুরু করলাম, কিন্তু এ আবার পিছন থেকে ডেকে উঠল। এই আপু, চলে যাচ্ছ কেন? বাধ্য হয়ে দাঁড়ালাম। এ আমার সামনে এসে বলল, চলে যাচ্ছ যে বরং? দেখুন, আপনার কিছু বলার থাকলে বলে ফেলুন, কিন্তু সবার সামনে এমন তামাশা করবেন না। সবাই তাকিয়ে আছে, আমার পথ আগলে আর দাঁড়াবেন না। আশেপাশের ছাত্রছাত্রীরা আমাদের চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমরা মানুষ হিসেবে বড় অদ্ভুত। অন্যের কর্মকাণ্ড দেখতে আমরা বড় সুখ পাই, আর তা নিয়ে যদি নিন্দা করা যায় তবে তো সোনায় সোহাগা। ছেলেটি তীক্ষ্ণ চোখে সবার দিকে এক ঝলক দেখে গম্ভীর গলায় আমায় বলল, ভালো কাজ করলেও মানুষ কুদৃষ্টি দেয়, আর মন্দ কাজ করলেও। কিন্তু আমি বা তুমি খারাপ কিছু করছি না। আমার তোমাকে ভালো লেগেছে, তাই আলাপ করতে চাইছি। কিন্তু আমাকে তুমি খারাপ ভাবছো হয়তো। আমি ছেলেটির কথায় প্রতিবাদ করে বললাম, আমি আপনাকে নিয়ে কিছুই ভাবছি না। আমি কোনো আলাপ পরিচয় করতে চাই না, কারণ ছেলেদের আমাদের ঘৃণা করো? ঘৃণা তা কেন করতে যাব? আমার বাবা আছে, বড় ভাইও আছেন। তাছাড়া সমাজে পুরুষ ছাড়া চলা যায় না। অন্যথক আমি পুরুষ জাতকে ঘৃণা করতে যাব কেন? তাহলে ভালোবাসো? হঠাৎ করে ছেলেটির গলার স্বর অন্যরকম হয়ে গেল। এমন অদ্ভুত স্বরে ছেলেরা তখনই কথা বলে যখন তাদের মনের মধ্যে ভালোবাসার ঢেউ টগবগিয়ে ওঠে। লেখালেখি করি বলে এসব সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তাই ছেলেটির হঠাৎ পরিবর্তনে আমি অবাক হওয়ার পাশাপাশি সামান্য ভয়ও পেলাম। কারণ এ আবার আমাকে ভালোবাসার কথা শুনিয়ে ভালোবাসতে বলবে না তো? মানে? ছোট্ট করে জিজ্ঞাসা করতেই ছেলেটি বলল, ঘৃণা যখন করো না, তাহলে আমাদের মাঝখান থেকে কাউকে ভালোবাসো। এখন তো তোমার সামনে আমি ছাড়া কেউ নেই, তাই আমাকেই ভালোবাসতে পারো। কি আবল তাবল বকছেন আপনি? দেখুন, সবাই সেই কখন থেকে তাকিয়ে আছে। বাজে একটা পরিস্থিতি তৈরি হওয়ার আগে আমাকে যেতে দিন। বাজে পরিস্থিতি তো আমার হচ্ছে। আমার মনে হচ্ছে এত রঙের কাপড় চোপড় থাকতে তোমাকে কে বলল সাদা জামা পরতে? জানো না রাতের আকাশে শুভ্র চাঁদ কত মোহনীয়? অমন চাঁদ যদি দিন দুপুরে জনসমুদ্রে হেঁটে বেড়ায়, তবে মনের চঞ্চলতা দমায় কি করে? কি মিহি তার কণ্ঠস্বর, কত সুন্দর তার চোখের দৃষ্টি। এত কাছ থেকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ছেলেটিও তাকিয়ে আছে আমার পানে, তাকিয়ে আছে ঠোঁটে এক চিলতে রৌদ্রস্নাত হাসি নিয়ে, তাকিয়ে আছে ঘোর লাগার মতো একজোড়া চোখ নিয়ে। তার চোখ জোড়া দেখে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা, কবি লেখকরা শুধু নারীদের চোখ নিয়ে এত কথা কেন বলে গেছেন? তাদের দৃষ্টিতে কি কখনো কোনো পুরুষের চোখ জোড়া আসেনি, যে চোখের দৃষ্টি বুকের মধ্যিখানে আচমকা রক্তপাত সৃষ্টি করে? যে চোখ জোড়া দেখলে মনে হয় হায়, এমন চোখে দেখো না তুমি আমার পানে। যে চোখে তুমি দেখলে আমার মরণ হবে প্রেম নদীর এপারে। পড়াশোনার ভীষণ চাপ যাচ্ছে আজকাল, কিন্তু তা সত্ত্বেও পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। এদিকে করোনার জন্য জীবনের অনেক ক্ষতি হয়ে গেছে। অনিয়ম আমাকে এমন করে গ্রাস করেছে যে ঘুম এবং খাওয়া দাওয়ার কোনো সময় জ্ঞান নেই। বিছানায় শুয়ে আছি, অথচ ঘুমের পাত্তা নেই। অহেতুক শুয়ে থাকতেও ভালো লাগছে না, তাই বিছানা ছেড়ে চলে এলাম জানালার কাছে। ঘর ডুবে আছে আধারে, কিন্তু জানালার পর্দা সরিয়ে দিতেই রাস্তার আলো এসে আমার ঘর পরলোক আলোকিত। হঠাৎ আকাশে তাকাতেই থমকে গেলাম। থালার মতো বিশাল চাঁদ আমার দিকে তাকিয়ে হাসছে। তার আলোক ছটা আমার শরীরে যেন উপচে পড়ছে। মধ্যরাতের চাঁদ এত সুন্দর আর লোভনীয় হয় তা আমার জানা ছিল না। আজ যদি ঘুমিয়ে পড়তাম তবে এমন এক সুন্দর দৃশ্য দেখার ভাগ্য আমার হতো না। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা একটি কথা কানে বেজে উঠল, বাজে পরিস্থিতি তো আমার হচ্ছে। আমার মনে হচ্ছে এত রঙের জামা কাপড় থাকতে তোমাকে কে বলল সাদা জামা পরতে? জানো না রাতের আকাশে শুভ্র চাঁদ কত মোহনীয়? অমন চাঁদ যদি দিন দুপুরে জনসমুদ্রে হেঁটে বেড়ায়, তবে মনের চঞ্চলতা দমায় কি করে?
হঠাৎ ছেলেটির কথা মনে পড়তেই লজ্জায় চোখ জোড়া বুঝে গেল আমার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুত এক অনুভূতি আমার সমস্ত চেতনাকে যেন অবচেতন করে ফেলল। আর আমি আপ্রাণ চেষ্টা করছি চেতন ফিরে আনতে। হঠাৎ ফোনের শব্দ শুনে চমকে উঠলাম, আর টালমাটাল হওয়া মনও চট করে ঠিক হয়ে গেল। আমি সাধারণত রাত 12টার পর ফোন সাইলেন্ট করে রাখতাম, কিন্তু যবে থেকে লেখালেখি শুরু করেছি তবে থেকে ফোন সবসময় সাধারণ মোডেই রাখা হয়, কারণ পেজে টুকটাক কমেন্ট আর মেসেজ এলে তা পড়তে বড় আনন্দ লাগে। যাই হোক, আমি সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে ফোন হাতে নিলাম, মাথার বালি সামান্য উঁচু করে দিয়ে গা এলিয়ে দিলাম। পেজে মেসেজ এসেছে। এখন রাত বাজে 2টো। এত রাতে মেসেজ চেক করে উত্তর দিব কিনা তা নিয়ে ভাবার মাঝেই ফোনের স্ক্রিন থেকে মেসেজ পড়তে শুরু করলাম। রাত জেগে চোখের তলায় কালি ফেলে দিচ্ছ কেন? মেসেজ সিন না করেও মেসেজ পড়তে পারার এই সুবিধার জন্য মার্ক জাকারবার্গকে মনে মনে বহুবার ধন্যবাদ জানিয়েছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু গভীর রাতে আমার পেজে এসে আমার উপর খবরদারি করা এই মানুষটিকে আমি চিনতে পারলাম না। আইডির নাম বড় অদ্ভুত, স্যাটল অ্যাডাস। এমন নতুন ইংরেজি শব্দ আমি এর আগে কখনো পড়িনি, শুনিনি আর দেখিওনি। তাই হঠাৎ মনে হলো কোনো বিদেশি হয়তো ফাইজলামি করতে মেসেজ করেছে, কারণ মাঝে মধ্যে বিদেশিরা ভুলে পেজে মেসেজ করে ফেলে। কিন্তু চট করে একটি কথা মনে আসতেই আমি বিড়বিড় করলাম, কোনো বিদেশি নিশ্চয়ই এমন গড়গড় করে বাংলা লিখবে না। আর চেনা নেই জানা নেই এমন কেউ কেন আমার চোখ নিয়ে মাতামাতি করবে। আমি আরও একবার মেসেজটি পড়ে ফোন রেখে দিলাম, কারণ কিছু ছেলে থাকে যাদের পেজে মেসেজ করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। পেজ দেখেছে তো হাই হ্যালো কেমন আছেন, বাড়ি কই এসব প্রশ্ন করা শুরু করে দেয়। তবে কিছু ছেলে আছে যারা নিজের ব্যক্তিত্ব এমন করে তুলে ধরে যে মুগ্ধ না হয়ে উপায় থাকে না। আচমকা ঘুম ভেঙে গেল। তড়াক করে উঠে আগে ফোন হাতে নিলাম, কারণ আমার টেবিল ঘড়ির অবস্থা করুণ। বহুদিন ধরে এই চিন্তা নিয়ে আছি যে নতুন ঘড়ি কিনবো নাকি এটাই ঠিক করব। চিন্তা করি দিন পেরিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। ফোন অন করে দেখলাম কেবল 4:30 বাজে। বালিশের পাশে ফোন রেখে আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। বারবার মনে হচ্ছে আজকে আর ক্লাস করা হবে না। অগত্যা বিছানা ছাড়লাম। আলসেমি শরীরে সর্বত্র ছড়িয়ে আছে, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবারের ব্যবস্থা করলাম। খাবার আগে থেকে ভাবি তৈরি করে রেখেছিলেন, আমি কেবল স্টিলের থালায় সাজিয়ে নিয়ে বসলাম। রঙিন ভাত এবং ডিমের অমলেট আমার বড় বেশি প্রিয়। চটপট তাই খাওয়া শুরু করে বাথরুমে ঢুকে পড়লাম। মিনিট 15 সময় নিয়ে তৈরি হয়ে গেলাম। 1 পা 2 পা করে 20 ডলা পথের বুকে এসে দাঁড়ালাম। এখন সকাল 9:30, অথচ শহরের বুকে রাজ্যের ব্যস্ততা। এত কোলাহল আমার কখনোই ভালো লাগে না, কিন্তু একজন মানুষের মন্দ লাগা দিয়ে তো আর পৃথিবী থেমে থাকবে না। থিওরি ক্লাস করার মতো যন্ত্রণা বোধহয় অন্য কিছুতে নেই। লেকচার শুনতে গেলে 2 চোখে নেমে আসে অজস্র ঘুম পাখি। বহু কসরতের পর যেন ক্লাস শেষ করতে পেরেছি। আজকে আর ক্লাস নেই, তাই ভাবছি একবার লাইব্রেরিতে উকি দেব। এক স্যারের সাথেও দেখা করতে হবে, তাই দ্রুত পা চালিয়ে আগে স্যারের কাছে হাজির হলাম। আসসালামু আলাইকুম। মধ্যবয়স্ক এবং দাড়িওয়ালা এই স্যারকে দেখলেই মন বড় শান্ত হয়, গভীর শ্রদ্ধা আসে। তিনি কম্পিউটারের কিছু করছিলেন এবং তা করার মাঝেই জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন স্যার। কি জানো নাম তোমার? খাদিজা আক্তার। হ্যাঁ, খাদিজা। তোমাকে ফোন করেনি? না স্যার। ঠিক আছে, আমি দেখে রাখবো। তুমি বরং কালকে একবার এসো। ঠিক আছে স্যার। এই বলে বেরিয়ে পড়লাম লাইব্রেরির উদ্দেশ্যে। স্যারের কাছে একটি দরকার ছিল। এখন আপাতত দরকারি বিষয়টি গোপনই রইল, কিন্তু মনে হয় না ভাগ্যে ভালো কিছু আছে। তবে হতাশ হলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার উপর সুপ্রসন্ন হবেন না। লাইব্রেরিতে ঘণ্টাখানেক সময় পার করলাম। আগে লাইব্রেরিতে গেলেও আজকাল বড় নিয়ম করে যাওয়া হচ্ছে। বই ইদানিং আমাকে বড় বেশি টানে, কিন্তু আমার এই পরিচিত লাইব্রেরিতে তেমন কোনো বই নেই। যা দেখি তাতেই মন ভালো হওয়ার চেয়ে উল্টো খারাপ হয়ে যায়। আজকে আমি যে টেবিলে বসেছি তার কোনোই একটি টেবিলে এক ছেলে বসেছে, কালো প্যান্ট আর পায়ে মনে হয় সাদা জুতো। গায়ে লেপ্টে থাকা টি শার্টের রঙটি বলতে পারছি না,
কারণ রং সম্পর্কে আমার ধারণা একদমই নেই। মৌলিক রঙগুলো ছাড়া আমি তেমন কোনো রঙের নাম বলতেই পারি না। আমি বই পড়ছি, মাঝে মধ্যে বইয়ের পাতা হারিয়েও যাচ্ছে, কিন্তু হঠাৎ মনে হচ্ছে ছেলেটির নজর হয়তো এদিকে। আমি চুপি চুপি একবার দুইবার তাকিয়েছি, কিন্তু না, সেসব কিছুই হচ্ছে না। ছেলেটি নিজের কাজেই ব্যস্ত, কিন্তু আমার অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। বই বন্ধ করে উঠে পড়লাম। আজকে আর পড়া হবে না। মনে খচখচানি নিয়ে আর যাই হোক, শব্দের সাগরে ভাসা যায় না। হাঁটতে হাঁটতে লাইব্রেরি ছেড়ে বেরিয়ে এলাম। ভাবছি বাসায় চলে যাব, এমন চিন্তায় মগ্ন আমি পা ফেলছি মাটিতে দৃষ্টি রেখে। হঠাৎ শুনতে পেলাম, হেই সাদা জামা। এটি শোনার সাথে সাথে আমার মেজাজ চড়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চাপতে লাগলাম। এদিকে আগের মতোই ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে ছেলেটি কৈফিয়তের ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আজকে সাদা জামা পরে আসনি কেন? আমি কোনো জবাব না দিয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখের মাঝে সে কি খুঁজে পেল আমি তা জানি না, কিন্তু দেখলাম আমার দিকে তাকিয়ে সে তার আকণ্ঠ তৃষ্ণা নিবারণ করছে। তৃপ্তিতে তার ওই সুন্দর চোখজোড়া কি অদ্ভুত আলো সৃষ্টি করছে, চিকচিক করছে। এই খাদিজা! আমার পিছন থেকে কে যেন ডেকে উঠল। আমি ঘাড় ঘুরে তাকিয়ে দেখি মিতা দাঁড়িয়ে। আমি ওকে কি বলবো ভাবার মাঝেই ও আমাকে গলা উঁচিয়ে বলল, ক্লাস আছে তোর? মিতা বেশ দূরত্ব নিয়ে দাঁড়িয়ে। জবাব দিতে হলে আমাকেও গলা উঁচিয়ে কথা বলতে হবে। অগত্যা আমি তাই করলাম। না, আমি এখন বাসায় যাব। ঠিক আছে, তাহলে আমি তোকে ফোন করে গ্রুপ রিপোর্টের ব্যাপারে জানিয়ে দিব। এই বলে মিতা চলে গেল। আমার কাছ থেকে কোনো প্রকার উত্তর আশা করলো না। এমনকি আমি একটি অপরিচিত ছেলের সাথে কেন দাঁড়িয়ে আছি তাও জানতে চাইল না। মিতার এমন অদ্ভুত আচরণে আমি বড়ই অবাক হলাম এবং ভাবতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ভাবার সুযোগ পেলাম না। ছেলেটি নরম গলায় জিজ্ঞেস করলো, এই দিজা আপু, আজকে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই? আমি একই সাথে বিস্ময় এবং রাগ চোখে মুখে ভাসিয়ে তাকালাম তার দিকে। সে আমার এরূপ দৃষ্টিকে পাত্তা না দিয়ে তেমনি গলায় বলে গেল, উত্তপ্ত রোদের আজ গায়ে লাগিয়ে বসবো কাছাকাছি। তুমি পল্লব কোমল হাত রাখবে আমার কাঁধে, আর আমি স্বেচ্ছায় ব্রেক কষে মিথ্যে ভান করে তোমার ছোঁয়া লাগাবো আমার পিঠের রাজ্যে। অন্য এক ঘরে পথের বুক মারিয়ে চলবো দুজনে। কখনো তুমি লজ্জা লাগা চোখে তাকাবে আমার পানে, আর আমি অন্য ঘরে। এমন অসহ্য কথা শুনে রাগে গা জ্বলছে আমার, তাই তেলে বেগুনে জ্বলে উঠে বললাম, আর একটি বাজে কথা যদি বলতে শুনি তবে এক্ষুনি প্রশাসনিক ভবনে গিয়ে নালিশ করব। বলবো আপনি আমাকে উত্ত্যক্ত করছেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। আর আমার কথা শুনে ছেলেটি হতবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, এই আপু, কি বলছো তুমি এইসব? শুনতে পাননি? আবার বলতে হবে? আমি তোমাকে গালিগালাজ করেছি? একটু থেমে ছেলেটি আবার জানতে চাইল, এই মেয়ে, তুমি প্রেম বোঝো না? হৃদয়ে কি অনুভূতি জাগে না? এমন প্রেম সিক্ত কথায় কি তোমার মনে কম্পন জাগে না? বোঝো না আমার প্রেমবোধ? এই, তোমার অন্তরে কি জাগে না পুরুষের প্রতি মহব্বত? মেজাজ আমার চড়ে যাচ্ছে এর এমন সব অদ্ভুত কথা শুনে। নিজেকে এবং নিজের রাগকে আমি যেন দমিয়ে রাখতে পারছি না, তাই সামান্য চেঁচিয়ে উঠলাম। আরেকটি ফালতু কথা যদি আমার কানে আসে তাহলে আমি কিন্তু চিৎকার করে লুক জড়ো করব। নির্লজ্জের মতো আমাকে এসব প্রেমের বাক্য না শুনিয়ে নিজের কাজ করুন। সত্যি বলছি, আর যদি আমাকে বিরক্ত করেন তো আমার চেয়ে খারাপ অন্য কেউ হবে না। আচমকা ছেলেটি দূরত্ব কমিয়ে আমার সম্মুখে এসে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, ভয় দেখাচ্ছ আমায়? এই দিজা আপু, তোমার এমন নরম নরম রাগে আমার কিচ্ছু হয় না গো, উল্টো বুকের মধ্যে প্রেম বাড়ে। এ বলে ঠোঁট চেপে দুষ্টু হাসিতে মত্ত হলো। আমি এর মিহি কণ্ঠে কেমন তবদা খেয়ে গেলাম। তার চোখের দৃষ্টি আর দুষ্টু হাসির বৃষ্টিতে সিক্ত হলাম। মন দুলছে আমার, কেমন যেন হাঁসফাঁস লাগছে। দাঁড়িয়ে থাকাও যেন অসহ্য হয়ে উঠছে। তাই সময় ব্যয় না করে আমি তার সম্মুখ থেকে পালাতে লাগলাম, ছুটতে লাগলাম তার চোখের সীমানা ছাড়িয়ে যেতে, আমার মনের ঝড় তার থেকে আড়াল করতে। রাতের শেষ ভাগ চলছে, আমি বিছানায় পড়ে আছি। আজকাল আমি যেন ঘুমাতে ভুলে গিয়েছি। রোজ রোজ রাত জেগে সকালে আর ক্লাসে বসতে পারি না।
স্যার ক্লাসে লেকচার দেন আর আমি না ঘুমিয়ে রাত কাটানোর ফলে ক্লাসে বসে ঝিমাতে থাকি। ফলস্বরূপ কোনো পড়াই আমার মাথায় ঢুকে না। এটি যে কি অসহ্য যন্ত্রণা তার বলতে পারলাম কই। রাত কয়টা বাজে জানি নে, ঘর অন্ধকার, ঘড়ি দেখার উপায় নেই। চুপচাপ শুয়ে আছি, কিন্তু মাথা একদমই শান্ত নয়। রাজ্যের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ইদানিং গল্পও লিখতে পারছি না। গল্প না লিখতে পারলে আবার মরণ যন্ত্রণা চেপে বসে বুকের মধ্যে। আহ, এমন অসহ্য আর হাজারো যন্ত্রণা নিয়ে কি বেঁচে থাকা যায়? তারপর আবার ইউনিভার্সিটিতে সেই ছেলেটি নিত্যদিন আমায় জ্বালিয়ে মারছে। তার প্রেম প্রেম কথা শুনে আমার পিত্তি জ্বলে যায়, অথচ তার ধারণা প্রেমের বাক্য শোনালেই আমরা রমণীরা পটে যাই। অন্য মেয়েদের কথা জানি নে, কিন্তু সস্তা প্রেমের আলাপ শুনলে রাগে আমার গা রিহরি করে। হঠাৎ ফোনে টুং শব্দ হলো। আজকেও ফোন সাইলেন্ট করা নেই বলে মেসেজের শব্দ স্পষ্ট আমার কানে এলো। বিছানার পাশেই পড়ার টেবিলে আর এর উপর ফোনটি রাখা আছে। আমি পাশ ফিরে হাত বাড়িয়ে ফোন নিলাম। সেই অদ্ভুত ইংরেজি আইডি স্যাটর অ্যাডাস থেকে আমার পেজে মেসেজ এসেছে। এই সাদা জামা, সমস্যা কি তোমার? আমি দেখতে সুন্দর নই বলে পাত্তা দিচ্ছ না? লাইব্রেরিতে তো ঠিকই সেই ছেলের দিকে হাঁ করে তাকিয়েছিলে, আর আমি তোমার জন্য হন্যে হয়ে উঠেছি, অথচ তুমি আমার দিকে দেখছোও না। কেন এমন করছো? মেসেজ পড়ে আমার চোখ ফুটল কপালে। এ স্যাটল অ্যাডাস তাহলে সেই বাদর ছেলে? এটি বুঝতে পেরে আমার এত রাগ লাগছে যে দিকপাশ খেয়াল না করেই ইনবক্সে গিয়ে টাইপ করতে লাগলাম, এত সাহস পান কোত্থেকে আপনি? এমন রাত দুপুরে একটি মেয়েকে মেসেজ করে জ্বালাচ্ছেন, তাও আবার ফেক আইডি দিয়ে। লজ্জা করে না আপনার? মেসেজ পাঠিয়ে আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। হঠাৎ করে বেশি উত্তেজিত হওয়ায় আমার ভীষণ অস্থির লাগছে। মাথার উপর ফ্যান চলছে বটে, কিন্তু এই মুহূর্তে ঝরঝর করে যে ঘামছি তা দূর করতে পারছে না। সময় চলে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। অপেক্ষা করে করে আমার রাগ আপনা থেকে মিইয়ে যাচ্ছে। উত্তেজনায় আমি শুয়া থেকে উঠে বসেছিলাম। এখন রাগ পড়ে যেতেই আবারও শুয়ে পড়লাম। মেসেজ আসবে না এমন ধারণাকে পুঁজি করে ফোন রেখে দিলাম, কিন্তু হঠাৎ করে মেসেজ এলো। হেই সাদা জামা। আমি অবাক হয়ে উঠে বসে ফোন হাতে নিলাম। এবার মেসেজে মস্ত বড় চিঠি দেখে বিস্ময়ের অন্ত রইল না আমার। আমি বিস্মিত নয়নে পড়তে লাগলাম। হেই সাদা জামা, মধ্যরাতের চাঁদ দেখেছো আজকে? বড় সুন্দর আর মোহনীয়। কি জানি কি হলো, আজকে হঠাৎ করে ঘুম আসছিল না। এরপর ছাদে গিয়েছিলাম। শোনো, রাগ করো না, আমি একটু একটু সিগারেট খাই, তবে সিগারেট খাই বলে নেশাখোর ভেবো না। তো যা বলছিলাম, ছাদে গিয়েছিলাম একটু সিগারেট টানতে। ভাবলাম হয়তো ধোঁয়া ছাড়লে ঘুম আসবে, কিন্তু মাথার উপর অমন সাদা চাঁদ দেখে ঘুম নয়, চুপিসারে আমার মনে তুমি এলে। বুকের ভেতর হঠাৎ করে হিম হয়ে গেল, যেমন হিম হয়েছিল তোমাকে প্রথম সাদা জামায় দেখে। বারবার হয়তো একটি কথাই ভাবো, আমি তোমার ছোট। এই শোনো, ছোট হলেও তোমাকে চোখে চোখে রাখার ক্ষমতা আমার আছে, তাই বয়সের মার পেছ দিয়ে আমাকে দূর করে দিও না। মাত্র কয়েকদিনের দেখায় আমি তোমার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। তাই তো ফেক আইডি সেটলস অ্যাডাস মানে সোজা করলে যা সাদা ক্লথস হয় তা দিয়ে হঠাৎ তোমাকে মেসেজ করতে ইচ্ছে করে, কিন্তু তুমি জবাবই দাও না। এই মেয়ে শোনো, আমাকে ভালো না বেশে তোমার উপায় নেই। আমি যে ভালোবাসার শপথ করেছি তোমাকে নিজের করব বলে, আমাকে মেনে নাও। দেখতে সুন্দর হয়তো কম, হিরোদের মতো নই, তবে একদমই কি কুৎসিত আমি? সত্যি করে বলো তো, তুমি কি আমার কথা আজ পর্যন্ত একদিনও ভেবে দেখোনি? যদি আমার চিন্তা একবার হলেও তোমার মনে আসে, তবে জেনে নিও তোমার মন আমার তরে বন্দী হয়ে আছে। আচ্ছা, তুমি কি আমার নাম জানো? মনে তো হয় না বলা হয়েছে। শুনবে আমার নাম কি? আমার নাম হলো। এতটুকু লেখার পর আর কোনো লেখা না পেয়ে আমি অবাক হলাম। মেসেজ করে জিজ্ঞেস করব তারও কোনো উপায় নেই, কারণ আইডি বন্ধ দেখাচ্ছে। আমাকে ব্লক করা হয়েছে কিনা তা যাচাই করতে আমি অন্য আইডি দিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না বলে দুঃখ হলো। হঠাৎ বুকের ভেতর কেমন হো হো কান্নার ঝড় উঠল। বিষাদের সমুদ্রে নিমিষে পতিত হয়ে আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, কেন এমন করলেন? 1, 2, 3 দিন করে অনেক দিন কেটে গেল, কিন্তু সেই ছেলেটি আর আমার সামনে এসে আর দাঁড়ালো না। আমি তার নামও জানি না,
ফলে অনুসন্ধান করার মতো কোনো সুযোগ আমার কাছে নেই। কিন্তু অজানা কারণে আমার ভীষণ ইচ্ছে হয় তাকে এক নজর দেখি, জিজ্ঞাসা করি, নাম না বলে হঠাৎ করে উধাও কেন হয়ে গেলেন? দিন পেরিয়ে বেশ কয়েকটি মাসও পেরিয়ে গেল, অথচ তার দেখা পেলাম না। হঠাৎ এমন নিখোঁজ হওয়ার কারণ জানতে আমি ক্রমশই অস্থির হয়ে উঠলাম। নির্ঘুম রাতের যন্ত্রণা বাড়তে লাগলো। অনাহারে দিন পার করা, এমনকি যন্ত্রণায় ছটফট করে কান্নাকাটিও করতে লাগলাম। মনে মনে কত চাইতে লাগলাম, একটিবার এসে বলে যান না কেন এমন নিষ্ঠুর হয়ে উঠলেন আমার তরে। ঈদের আমেজ এখনো রয়ে গেছে, ফলে শহরের চিরচেনা রূপ এখনো ঘুমটা টেনেই রয়েছে। ক্লাসে যাওয়ার পথে যে জনসাগর পাড়ি দিতে হয় তা আজ দিতে হলো না। অদ্ভুতভাবে শূন্য রাস্তায় নির্বিঘ্নে আমি হেঁটে চলেছি। তবে একা নয়, রাস্তার এপাশে আমি আর অন্য পাশে অপরিচিত একটি ছেলে। বাড়ি থেকে বের হওয়ার পথে ছেলেটিকে দেখতে পাই, কিন্তু স্বভাবতই আমি লাজুকলতা, ফলে যুবকের মুখের দিকে তাকাইনি। কিন্তু তার হাত বা মাথা কোনোটাই দেখতে বাকি নেই। সব দেখে মনে হলো সেও ক্লাসে যাচ্ছে। ভাবলাম হয়তো কলেজে যাচ্ছে, কিন্তু একটি মোড় নিতেই বুঝলাম সে আমার প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এটি টের পেয়ে মনে আরও এক পশলা লজ্জা নামলো বৃষ্টি হয়ে। কাকতালীয়ভাবে দুজনে একসাথেই গেট পার হলাম। বারান্দায় হাঁটলাম একসাথে, কিন্তু কিছু দূর যেতেই যুবক চলে গেল দক্ষিণের বিল্ডিংয়ে। এতে বুঝলাম সে আমার সিনিয়র। ব্যাস, এতটুকু চিন্তা করে বন্ধ করে ক্লাসে চলে গেলাম, কারণ আজকে ক্লাস টেস্ট আছে। আর বরাবরের মতো আমার প্রস্তুতি বড় বেশি বাজে। যাই হোক, ক্লাস এবং পরীক্ষা শেষে এবার বাড়ি ফেরার পালা। পথ ধরে একাই হাঁটছি আর রাস্তার পাশে রত্নস্নাত ফুলের খোঁজ করছি। পথে ফুটে তুচ্ছ ফুলগুলো আমার অমূল্য মনে হয়। এছাড়া গ্রীষ্মকালের লাল টকটকে কৃষ্ণচূড়া দেখলে তো কথাই নেই। তার লালিমায় আমার চোখ ঝলসে যায়, মন সংকুচিত হয় ভালোবাসায়। হেই সাদা জামা। কাছে কোথাও হঠাৎ এই শব্দগুলো শুনতে পেয়ে বুকের মধ্যে কেমন করে উঠল। অপেক্ষা করে করেও যখন তার দেখা পেলাম না, তখন আমি তাকে ভুলতে শুরু করে দিয়েছি। আমার মনের মধ্যে এখন সুখের ঢেউ খেলা করছে, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো এই মিথ্যে কল্পনা, সে আসেনি আমার তরে। আমি নিছক কল্পনা ভেবে ঘুরেও তাকালাম না, হাঁটতে লাগলাম। কিন্তু এক কদম এগিয়ে যেতেই দৌড়ে এসে আমার সম্মুখে দাঁড়িয়ে কেউ বলল, এই দিজে আপু, ডাকছে যে, শুনতে পাচ্ছ না? এতদিন পরে তাকে দেখে আমি এতই অবাক হয়েছি যে বিস্ময়ের ঘরে কোনো কথাই বলতে পারছি না। তার সেই চোখ জোড়া, সেই মিহিকণ্ঠের জাদুতে আমি বিমোহিত হচ্ছি। নিজেকে বড্ড এলোমেলো লাগছে, কিন্তু এত সবের মাঝেও মনের খাতায় প্রশ্ন তৈরি করেছি তাকে জিজ্ঞেস করব বলে। আমি কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেলাম না। সে বলে উঠল, এখনো তুমি অন্য ছেলেদের দিকে তাকিয়ে থাকো কেন? আমার দিকে তাকাও না। আজকেও ইউনিভার্সিটিতে আসার সময় ওই ছেলেকে গিলতে গিলতে ক্লাসে এলে, আর আমি তোমার জন্য ফিটফাট হতে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে এলাম, অথচ তুমি লক্ষ্যই করছো না। এইসব কথা শুনে আমার ভীষণ রাগ লাগছে। এতদিনে আমি যে কষ্ট পেয়েছি তা সে ভাবছেই না, আবারও আগের মতো এসব বাজে কথা বলছে। আমার উপর হঠাৎ করে এমন জেদ চেপে বসলো যে অনিয়ন্ত্রণ হয়ে আমার কোষে তার গালে চর বসিয়ে বলে উঠলাম, কার দিকে তাকাই, কাকে চোখ দিয়ে গিলে খাই, এসব আপনার চোখে পড়ে? আর এতদিন কেউ যে নিরুদ্দেশ হয়ে আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল তা কি চোখে পড়ে না? নাম পর্যন্ত জানি না, একটিবার দেখার জন্য কত ছটফট করেছি। এখন আপনি এখানে এসেছেন আমাকে ফালতু কথা শোনাতে? চর খেয়ে অবধি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি এদিকে বলেই চলেছি। এবার থামতেই সে সতর্ক গলায় বলল, রাস্তার উপর দাঁড়িয়ে আমাকে তুমি মারলে দিজে আপু? আঙুল তুলে আমি বললাম, খবরদার, এসব ফালতু নামে আমাকে ডাকবেন না, আর কোনোদিন আমার সামনেও আসবেন না। এরপর যদি আপনার চেহারা দেখি তবে আমি যে কি করব। এ বলে হনহন করে বাড়ি চলে এলাম। বাড়িতে পা রাখতেই ফোনে আবার মেসেজ এলো, হেই সাদা জামা, আমাকে তো বলার সুযোগই দিলে না। তুমি আমাকে ভুল বুঝলে। আমি কোনো এক কাজে দেশের বাইরে ছিলাম, তোমাকে বলা হয়নি। ভেবেছিলাম তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, তাহলে বলে আর কি হবে। কিন্তু আমার জন্য এমন হন্য হইবে তা আমি ভাবিনি গো। তুমি আমাকে এত ভালোবেসে ফেললে। ইস, কি যে ভালো লাগছে এসব ভাবতে। তুমি কি তা জানো? শোনো,
আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অন্য ছেলেদের দিকে নজর দিলে আস্তে করে তোমার ওই রাগী চোখ জোড়া তুলে ফেলবো। এরপর দুজনে মিলে লুডো খেলবো। আমাকে এমন করে সব সময় মনে রাখবে তো? ভুললে কিন্তু কষ্ট পাবো খুব। জেনে নিও, যদি তুমি ভুলে যাও আমারে, তবে পৃথিবীর সমান দুঃখ নিয়ে আমার মরণ হবে অতি সন্তপনে। আর হ্যাঁ, এবার নামটিও মাথায় ভালো করে গেঁথে নাও। আমি হলাম তোমার একমাত্র জুনিয়র প্রেমিক, ইউসুফ।